আচ্ছা, এবার চ্যাপ্টারটা হচ্ছে স্পেসিফাইং অপারেশন। তার মানে কী কী কাজ হবে সেটা আমরা স্পেসিফাই করবো এবারে। হ্যাঁ, তো বলতেছে এখানে কী কী জানবো অ্যাবাউট দ্য রোল অফ অপারেশন স্পেসিফিকেশন, what is mean by contracts, about algorithm and non-algorithmic technique and how they differ, how to use decision table, pre and post condition pair, structured English, activity diagram, object constraint language. ওকে, সো প্রথমে আমরা দেখি হোয়াই উই স্পেসিফাই অপারেশন। কেন আসলে আমরা অপারেশনগুলোকে মানে এরকম ডিফাইন করবো বা খুঁজে খুঁজে বের করবো। বলছে ফর্ম অ্যানালাইসিস পার্সপেক্টিভ, বলছে অ্যানালাইসিসের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে বলছে এনশিওর ইউজার্স নিড আর আন্ডারস্ট্যান্ড, মানে ইউজার আসলে কী চায় তার প্রয়োজনীয়তাটা আসলে আমরা বুঝতে পারি আর কি। ফর্ম ডিজাইন পার্সপেক্টিভ, ডিজাইনের সেন্সে যদি আমরা চিন্তা করি তাহলে বলতেছে গাইড প্রোগ্রামার টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইমপ্লিমেন্টেশন, বলতেছে তাহলে প্রোগ্রামার প্রপারলি সেই জিনিসটাকে বানাতে পারে আর কি। ফর্ম টেস্ট পার্সপেক্টিভ, টেস্টারের দিক থেকে আমরা যদি চিন্তা করি বলছে ভেরিফাই দ্যাট দ্য মেথড ডাজ হোয়াট ওয়াজ অরিজিনালি ইন্টেন্ডেড, মানে মেথডগুলো আসলে কী কাজে বানানো হয়েছে আসলে অ্যাকচুয়ালি সেই কাজটা করতেছে কিনা সেটা আসলে চেক করা যায়। কারণ অপারেশন ধরেন মানে এখানে এই অপারেশন বলতে আমি খুব সহজে যদি বলি, ধরেন একটা কাজের চেক লিস্ট। ধরেন আমাদের কথা হচ্ছে যে আমরা যেমন যে কদিন আগে আমরা রোজা ইফতার করলাম, তাই না? তো আপনারা হয়তো বা খেয়াল করছেন আমি এখানে কিন্তু মাইক্রোসফট এক্সেলে একটা চেক লিস্ট করছিলাম যে এই জিনিসটা ও করবে, ওই জিনিসটা ও করবে, এইটাই হচ্ছে ব্যাপার। এখন যখন আমি দিন শেষে যখন আবার চেক করবো যে সবগুলো হচ্ছে কিনা, তখন আবার জিজ্ঞেস করবো যার নাম ছিল এই আপনি কি এটা করছেন, আপনি এটা করছেন তো, কই এটা কই আসছে কিনা, তাই তো ব্যাপারটা না? সো এইটাই হচ্ছে আসলে সেই এই ব্যাপারটা যে আপনি যদি প্রপারলি ওরকম স্পেসিফিকেশনটা রেডি করে দেন তাহলে যে প্রোগ্রামিং করবে তার জন্য সুবিধা হবে, ইউজারের যে রিকোয়ারমেন্ট সেটাও বুঝতে সুবিধা হবে, যে টেস্ট করবে তারও সেই টেস্টগুলো বুঝতে সুবিধা হবে যে এইটা যেহেতু রিকোয়ারমেন্ট। মানে ধরেন আমি বলছি 5 লিটার পানি আনতে, এখন আমি দেখতেছি পানি হচ্ছে গিয়ে 6 লিটার বা 4 লিটার, তাহলে আমি তাকে জিজ্ঞেস করলাম 5 লিটার পানি কেন? তখন সে আমাকে ব্যাখ্যা করলো স্যার পানি তো 2 লিটার করে হয়, তাই আমি 4 লিটার নিয়ে আসছি। তাহলে হলো যদি অ্যাকসেপ্টেবল হয় তো, আর যদি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে আমি তারা বলবো তাহলে আপনি 6 লিটার নিয়ে আসুন। ক্লিয়ার তো ব্যাপারটা? সো এই হচ্ছে এখানকার ব্যাপারগুলো। এবার বলছে টাইপ অফ অপারেশন অ্যান্ড দেয়ার এফেক্ট। অপারেশন উইথ সাইড এফেক্ট মে, মানে এই অপারেশনের আবার কিছু সাইড এফেক্ট আছে। কী কী হতে পারে? বলছে ক্রিয়েট অর ডেস্ট্রয় অবজেক্ট ইনস্ট্যান্স, বলছে অবজেক্টের যে ইনস্ট্যান্সগুলো আছে সেগুলো ক্রিয়েট করতে, মানে আমরা ক্রিয়েটও করতে পারি আবার ডেস্ট্রয় করতে পারি। সেট অ্যাট্রিবিউট ভ্যালু, বলছে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো কী হবে সেটা যদি আমরা সেট করতে মানে কি সেট হবে সেটা আমরা জানি না। কারণ যেমন ধরেন আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস বানিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, তাই না? তো ওই ক্লাসের মধ্যে আমরা কী করেছিলাম, আমরা বলেছিলাম প্রাইভেট স্ট্রিং আইডি, প্রাইভেট স্ট্রিং নেম, মানে কিন্তু কি ভ্যালু হবে সেটা কিন্তু আমরা ওখানে দেই নাই, তাই না? ওইটা আমরা কন্ট্রোল করছি অন্য জায়গা থেকে। তো এরকম বলছে যে অ্যাট্রিবিউটগুলো এরকম থাকবে। ফর্ম আ ব্রেক লাইন উইথ আদার অবজেক্ট, বলছে যে আদার অবজেক্ট থেকে মানে দুইটা অবজেক্ট যদি একসাথে কাজ করে তাহলে কোনটা কোন অবজেক্ট থেকে আসতেছে সেটাকে বুঝতে একটু ঝামেলা হয়। ক্যারি আউট ক্যালকুলেশন ক্যারি আউট মানে বের করে নিয়ে আসতে হয়। সেন্ড মেসেজ অর ইভেন্ট টু আদার অবজেক্ট, মানে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে মেসেজ পাস করতে হয়। তো এনি কম্বিনেশন অফ দিস, বলছে এটার যে কোনো কম্বিনেশন হইতে পারে, মানে একাধিক হইতে পারে। ওকে, এটা হচ্ছে সাইড এফেক্ট টাইপ বলছে আর কি, যে এই ধরনের সাইড এফেক্টগুলো হতে পারে। আবার বলছে অপারেশন উইদাউট সাইড এফেক্ট আর পিওর কোয়ারিজ, বলছে রিকোয়েস্ট ডাটা বাট ডো নট চেঞ্জ এনিথিং, বলছে ডাটার জন্য রিকোয়েস্ট করতে হবে কিন্তু ওরা আবার বলে দিচ্ছে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। এবার বলছে সার্ভিস অ্যামাং অবজেক্ট, ওয়েন অবজেক্ট কোলাবোরেশন ওয়ান অবজেক্ট টিপিক্যালি প্রোভাইড আ সার্ভিস টু অ্যানাদার, মানে সার্ভিসেস এমন অবজেক্ট, মানে দুইটা অবজেক্ট বা তিনটা অবজেক্ট একসাথে যখন কাজ করে তখন তারা কী করে, একজন আরেকজনকে তার সার্ভিস প্রোভাইড করে। সার্ভিস বলতে যার যতটুকু কাজ সে ততটুকু কাজ করে কাজটাকে সে পরজনের কাছে পাস করে দেয়। তো এখানে তার একটা বড় এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল আমরা পড়তেছি না, এই এক্সাম্পল অনেক পড়ছি। এবার বলছে কন্ট্রাক্ট অ্যান অ্যাপ্রোচ টু ডিফাইন সার্ভিস, আ সার্ভিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টিসিপেটিং অবজেক্ট, মানে কন্ট্রাক্ট মিনস আমরা সাধারণ ভাষায় আমরা কি বুঝি, একটা চুক্তি, তাই না? একটা আন্ডারস্ট্যান্ডিং, তাই তো? তো এখানে এটাই মিন করতেছে যে এটা হচ্ছে দুইটা, মানে যেই দুইটা অবজেক্ট বা যে তিনটা অবজেক্ট বা যেই অবজেক্টগুলোকে নিয়ে আমি আসলে একটা পরিপূর্ণ কাজ করতে চাচ্ছি তাদের মাঝখানে যে রিলেশনটা
তাদের মাঝখানে যে কমিউনিকেশন সিস্টেমটা এটাকে অ্যাজ এ হোল বলা হচ্ছে একটা কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট ফোকাস অন ইনপুট অ্যান্ড আউটপুট, বলছে কন্ট্রাক্টটা আবার কি করে, ইনপুট এবং আউটপুটের উপর স্পেশালি ফোকাস করে, যেটার মধ্যে কি ইনপুট হবে এবং এটা প্রসেস হয়ে অ্যাজ এ আউটপুট হিসাবে কি আসবে এইটা আবার সে একটু খেয়াল করে। আবার বলছে ইন্টারভেনিং প্রসেস ইজ সিন অ্যাজ এ ব্ল্যাক বক্স, মানে এখানে বলতেছে যে এই প্রসেসগুলোকে ব্ল্যাক বক্স আকারে দেখা হয়। ব্ল্যাক বক্স বলতে আসলে কি মিন করা হচ্ছে সেটা একটু শেয়ার করি। দুই ধরনের টেস্টিং আছে আর কি, একটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। হোয়াইট বলতে এখানে মিন করা হচ্ছে যারা আসলে কোড সম্পর্কে জানবে, কোড সম্পর্কে জেনে যেটা টেস্ট করবে। ধরুন আমি কোড করছি, আমি কোডটা রবিউলকে দিলাম যে রবিউল আপনি একটু দেখেন তো এটা আমি এই কাজ করার কথা করছি কিনা, তো রবিউল আবার চেক করে বলে হ্যাঁ করতেছে, আমার দিস ইজ হোয়াইট বক্স টেস্টিং। আর আমি ওকে কোনো কোড টোড দিলাম না, ওকে আমি একটা ইন্টারফেস দিয়ে দিলাম যে আপনি এখানে লগ ইন করেন, সরি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করেন, দেখেন তো কি হয়। সো এখানে বলতেছে যে এই কন্ট্রাক্ট প্রসেসগুলো এখানে আসলে ব্ল্যাক বক্স আকারে দেখা, কারণ তাদের ইন্টারনালি ভিতরে কী হচ্ছে সেটাকে খুব একটা কনসিডার করা হয় না, মানে সেটা খুব একটা জানার দরকার পড়ে না। তা বলছে ইরিলিভেন্ট ডিটেলস আর হিডেন, মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই হিডেন থাকে। দিস এমফাসাইজ সার্ভিস ডেলিভারি অ্যান্ড দ্য ইগনোর ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে মানে এখানে মূল ফোকাস করা হয় যে কোন সার্ভিসটা কে দিচ্ছে, কোন অবজেক্ট কোন সার্ভিসটা দিচ্ছে, তাদের ইমপ্লিমেন্টেশনটা কী হবে সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা এখানে করার হয় না। কন্ট্রাক্ট স্টাইল অপারেশন স্পেসিফিকেশন, বলছে ইন্টেন্ট অর পারপাস অফ দ্য অপারেশন, মানে অপারেশনের যে মূল উদ্দেশ্য সেটাকে এখানে খুঁজে বের করা হয়। অপারেশন সিগনেচার ইনক্লুড রিটার্ন টাইপ, অপারেশনগুলোতে অবশ্যই রিটার্ন টাইপ রাখা হয়, যেহেতু একটার সাথে একটা কন্ট্রাক্ট করবে, রিটার্ন টাইপ না থাকলে তো আমরা আমাদের অপারেশন থেকে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে আমরা পাস করতে পারবো না, ঠিক আছে। তারপর বলছে ডিসক্রিপশন অফ দ্য লজিক, লজিকের ডিসক্রিপশন থাকবে। আদার অপারেশনাল কল, অন্যান্য অপারেশনগুলো এখানে কল হবে। ইভেন্ট ট্রান্সমিটেড টু আদার অবজেক্ট, একটা ইভেন্ট আরেকটা ইভেন্টে যাবে। আমরা ধরেন যদি ইউআই এর কথা চিন্তা করি, আমরা রেজিস্ট্রেশনে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে একটা ডিফারেন্ট পেজে নিয়ে যাবে, যখন রেজিস্ট্রেশন আমরা সাকসেসফুলি কমপ্লিট করব তখন আমাদেরকে আরেকটা ডিফারেন্ট পেজে নিয়ে আসবে লগ ইন করার জন্য, এই কথাটাই বলছে। এনি অ্যাট্রিবিউট সেট, কোনো অ্যাট্রিবিউট যদি সেট করতে হয় আমরা সেটাকে সেট করব। রেসপন্স টু এক্সেপশন, যদি কোনো এক্সেপশন আছে সেটার কী রেসপন্স হবে সেটাকে আমরা এখানে মানে ঠিকঠাক করব। নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো আমরা এখানে মাথায় রাখবো। মনে আছে না নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট পড়ছিলাম। আচ্ছা, এবার বলছে টাইপ অফ লজিক স্পেসিফিকেশন। তো বলছে লজিক ডিসক্রিপশন ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্টস, মানে লজিকটাই তো মূল ঘটনা, তাই না। লজিক নিয়ে যদি আমরা প্রপারলি কাজ করতে না পারি তাহলে আমাদের প্রোগ্রাম তো বানানোই যাবে না, বানাতেই পারবো না। তাহলে লজিকের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অ্যালগোরিদমিক টাইপ আর হোয়াইট বক্স। দে ফোকাস অন হাউ অপারেশন মাইট ওয়ার্ক, মানে তারা একদম কোডিং নিয়ে ডিরেক্টলি চিন্তা করতেছে। আর নন অ্যালগোরিদমিক টাইপ আর ব্ল্যাক বক্স, দে ফোকাস হোয়াট অ্যান অপারেশন শুড অ্যাচিভ, মানে তারা আসলে ইউআই ইউজ করে, তো তারা আসলে ব্যাকএন্ড সম্বন্ধে খুব একটা বেশি জানবে না। তার মানে অ্যালগোরিদম একটা হচ্ছে গিয়ে কি অ্যালগোরিদমিক টাইপ, একটা হচ্ছে নন অ্যালগোরিদমিক টাইপ। মানে কি, মানে এই নন অ্যালগোরিদমিক টাইপটা বুঝে নিচ্ছে, ধরেন আমি রেজিস্ট্রেশন করলাম, আর রেজিস্ট্রেশন করার পরে সে আমার হোম পেজে নিয়ে গেল গিয়া, জিনিসটা কেমন হলো না। রেজিস্ট্রেশন করার করে সে আমাকে মানে লগ ইন পেজে নিতে পারে যে এবার তুমি লগ ইন করো, তাই না। এটা প্রপার না, এই জিনিসটাকে বলছে নন অ্যালগোরিদমিক। আর কোড আমরা কিভাবে লগ ইন করবো, কীভাবে রেজিস্ট্রেশন করাবো সেটা তো গিয়ে অ্যালগোরিদমিক টাইপের মধ্যে চলে যাবে, যে আমাদের কোডিং পার্টটা কেমন হবে। আচ্ছা, এবার বলছে নন অ্যালগোরিদমিক টেকনিক সম্পর্কে আমাদের একটু জানার চেষ্টা করছে। বলছে অ্যাপ্রোপ্রিয়েট হোয়ার কারেক্ট রেজাল্ট ম্যাটার্স মোর দেন মেথড টু অ্যারাইভ অ্যাট ইট, মানে এখানে যেটা বলছে যে অ্যাকুরেট রেজাল্টটা এখানে দরকার, এখানে যে ভিতরে কি হয়েছে কোত্থেকে আসছে এটা খুব একটা জরুরি ব্যাপার না। ডিসিশন ট্রি, বলছে কমপ্লেক্স ডিসিশন মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যান্ড স্টেপ, মানে বলছে এখানে আমরা চাইলে ডিসিশন ট্রি ইউজ করতে পারি। ডিসিশন ট্রি কি আমরা সামনে দেখব। তো বলছে ডিসিশন টেবল সিমিলার অ্যাপ্লিকেশন টু ডিসিশন টেবল, মানে চিত্র আছে এটা তো দেখা যাবে, দেখে নিব না আমরা। তারপর হচ্ছে কি প্রি অ্যান্ড পোস্ট কন্ডিশন পেয়ার। আচ্ছা, এগুলো সবগুলোই আমরা এখানে দেখবো, দাঁড়ান। এই যে এইটা হচ্ছে একটা ডিসিশন টেবল, দেখেন মানে আপনি লজিকগুলোকে নিবেন, নিয়ে কোন রুলসের জন্য, এই যেমন দেন খুব সিম্পলি আমি বুঝাই দিয়েছি, বলতেছে ইজ বাজেট লাইকলি টু কি বলছে ওভার স্পেন্ড, মানে আমরা যে বাজেটটা করতেছি সেটাকে ওভার স্পেন্ড কিনা। তো রুল ওয়ানে যদি আমরা সেটা ফেলি, রুল ওয়ান কি বুঝতেছেন। আচ্ছা, আমি আরেকটু সহজ করি, ধরেন আমরা ইফ লিখছি
সো ইফটা হচ্ছে রুল 1, এলস ইফ লিখছি এটা হচ্ছে রুল 2, তারপর সবার শেষে এলস লিখছি এটা হচ্ছে রুল 3। তার মানে আমাদের এই ঘটনাটা এটা কার জন্য মানে কি ধরনের এফেক্ট হবে? তো আমরা বলতেছি যে আমাদের বাজেটটাকে ওভার স্পেন্ড কিনা আমরা এটা চেক করব। তো আমরা প্রথম রুলে বলতেছি না, এই রুলে এটা বাজেট স্পেন্ড, এটা নো, মানে এটা থেকে ফলস রেজাল্ট আসবে। কিন্তু রুল 2 এবং রুল 3 জন্য ট্রু রেজাল্ট আসবে। আবার বলতেছে ইজ ওভার স্পেন্ড লাইকলি এক্সপেক্টেড 2%, মানে ওভার এক্সপেক্ট যেটা সেটা কি 2%-এর মধ্যে কিনা। তাই দেখেন যেহেতু অলরেডি সে আগেই নো, সে ইয়েস ছিল, কিন্তু যেহেতু 2% হয়ে গেছে মানে বেশি হয়ে গেছে, তাহলে আমরা এমন লজিক বানাইছি যে লজিকটা এইখানে ট্রু হবে। তা যদি ফলস হয় তাহলে আমরা কোনো অ্যাকশন নিব কিনা, যে আমরা বলছি না রুল 1-এ কোনো অ্যাকশনের দরকার নেই। মানে কি, মানে আমরা ইফ বলে, মানে আমরা ইফ বলে বললাম যে এটা এটা ছোট কিনা, তো ছোট হলে কি করতে হবে সেটা আমরা আবার বলে দেই না। তো সেটা বলতেছে যে এখানে আমরা কি বলবো কিনা রুলস 1-এ। দ্বিতীয়টা বলছে সেন্ড লেটার, যে দ্বিতীয়টার মধ্যে আমরা বলবো কিনা। সেট আপ মিটিং, তৃতীয়টার মধ্যে আমরা করবো কিনা। মানে ধরেন আমার বাজেট যদি ওভার এক্সপেন্ড হয় তাহলে আমি আমার টিমকে জানাবো যে তুমি যে বাজেট দিছো সেই বাজেটে চলবে না, বুঝতে পারছেন? আর যদি বাজেট 2%-এরও বেশি হয়ে যায় তখন আমরা কি করবো, তখন আমাদের মিটিং অ্যারেঞ্জ করতে হবে, কারণ পুরো টিমের সাথে কথা বলতে হবে যেখানে তো 2% বাজেট বেশি হয়ে গেছে, এখন আমরা কি করবো। ক্লিয়ার? আচ্ছা, সো এটা হলো ডিসিশন টেবল। এবার বলছে প্রি অ্যান্ড পোস্ট কন্ডিশন পেয়ার। দেখেন তো এই কথাগুলো একটু, এগুলো কোডিং টাইপের, বুঝাই দিই। সো প্রি অ্যান্ড পোস্ট মানে বুঝতে পারতেছে আগে চেক করব আবার পরে চেক করব। তো এখানে বলতেছে ক্রিয়েটিভ স্টাফ অবজেক্ট ইজ ভ্যালিড, মানে ধরেন ক্রিয়েটিভ স্টাফ যে কাজ করতেছে সে আসলে স্টাফ কিনা সেটা আমি আগে চেক করতেছি। তাও বলতেছে গ্রেড অবজেক্ট ইজ ভ্যালিড, যে গ্রেড অবজেক্টটা ভ্যালিড কিনা। তো এটা হচ্ছে প্রি কন্ডিশন। আর পোস্ট কন্ডিশন হচ্ছে কি, যেমন এখানে বলছে আর নিউ স্টাফ গ্রেড অবজেক্ট এক্সিস্ট, মানে নতুন স্টাফকে আমরা আসলে এখানে অ্যাড করতে পারবো কিনা, সেই সিস্টেম আছে কিনা। তারপর নিউ স্টাফ গ্রেড অবজেক্ট লিঙ্ক টু ক্রিয়েটিভ অবজেক্ট স্টাফ, তার মানে ওর সাথে ওকে আমরা কানেক্ট করবো, সেটা হচ্ছে পোস্ট কন্ডিশন। মানে কিছু কাজ আগে আমরা চিন্তা করব, কিছু কাজ আমরা পরে করব, এই হচ্ছে তার মানে ব্যাপারটা এখানে আর কি। তারপর অ্যালগরিদম টেকনিক এবার বলছে সুইটেবল হোয়ার ইউজার আন্ডারস্ট্যান্ড দ্য প্রসিডিউর ফর অ্যারাইভিং অ্যাট রেজাল্ট, মানে টেকনিক্যাল অ্যালগরিদমটা কখন লাগবে আর কি। বলতেছে ওইটার জন্যই সুইটেবল হোয়ার দ্য প্রসিডিউর, মানে মূল রেজাল্টটা যেখানে আসবে সেই জায়গাটার জন্য আসলে আমরা অ্যালগরিদমিক টেকনিকটাকে ইউজ করবো আর কি। তারপর বলছে ক্যান বি কনস্ট্রাক্টেড টপ ডাউন টু হ্যান্ডেল আরবিটারি কমপ্লেক্স ফাংশনালিটি। বলতেছে একটা কমপ্লেক্স ফাংশনালিটি যদি হয় তখন আমরা এটার মানে ফুল সিস্টেমটা যেভাবে সাজাবো সেই সিস্টেমটা আমরা এই টেকনিক্যাল অ্যালগরিদমের মধ্যে রাখবো। যেমন এক্সাম্পল বলছে স্ট্রাকচার ইংলিশ, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। বলছে এগুলোকে আমরা আসলে মানে এটা তো কোডিং করে দেবে না আমাদেরকে, তাই না? এটা আমাদের কি করবে, কোডিং করা ইনস্ট্রাকশন দেবে। সো কোডিং করা ইনস্ট্রাকশন যদি দেয় তো সেটা কিভাবে দিবে? তো বলছে কোডিং করে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য স্ট্রাকচার ইংলিশ ব্যবহার করতে পারে, অথবা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ইউজ করতে পারে, অথবা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সুডো কোড ইউজ করতে পারে। ওকে, তো সুডো কোডটা এখানে তো মানে অমিট করছে কোনো কারণে, বা সামনে থাকতে পারে জানি না। সো এবার দেখেন স্ট্রাকচার্ড ইংলিশ। স্ট্রাকচার ইংলিশটা কি বলছে, তুমি এই প্রবলেমগুলোকে ইংরেজি ভাষায় খালি ব্যাখ্যা করবো আর কিছুই না। তাহলে আমরা বলবো ফার্স্ট উই চেক দিস নাম্বার ইজ গ্রেটার দেন 0, দেন উই চেক দি নাম্বার ইজ বিটুইন 1 to 100, মানে আমরা বলি না ইফ নাম্বার ইজ লেস দেন 0 অর গ্রেটার দেন 0। সো এই কথাগুলোকে যখন আমরা এরকম সুন্দর ইংরেজিতে বলবো না, তখন এটা কি বলা হবে আসলে স্ট্রাকচার্ড ইংলিশ। ওকে, সামনে স্যাম্পল আছে দেখেন, সমস্যা নাই। এবার বলছে সিকোয়েন্স ইন স্ট্রাকচার ইংলিশ, যেমন এই যে দেখেন বলছে ইজ ইনস্ট্রাকশন এক্সিকিউট ইন রান ওয়ান অ্যানাদার। দেখেন এখানে কি বলছে, যে ব্যবহার করে তুমি এরকম একটা ইনস্ট্রাকশন দিতে পারো। এটার মধ্যে যদি অনেক কাজ করে দিছে, আসলে এত কাজ আসলে এই স্ট্রাকচার ইংলিশ বলা হয় না, কারণ এটা করে দিলে তো যে কেউ কোড করে ফেলতে পারবে এখন, মানে অলমোস্ট সব করেই ফেলছে। ওকে, আচ্ছা। তারপর যে এই যে আরেকটা দিছে এখানে, মানে মানে মোট কথা কিন্তু ইংরেজি কথা ব্যবহার করে বুঝাবে। আর আমরা তো কোড লিখলে আমরা বলতাম ইফ ক্লায়েন্ট ইকুয়ালস টু বা ক্লায়েন্ট ইজ ইকুয়ালস টু মেথড ইউজ করে মাঝখানে বলে দিতাম সুশীলা, তারপরে সেট ডিসকাউন্ট টু 5, তাহলে আমরা বলতাম ডিসকাউন্ট 5% শেষ, তাই না? এই হচ্ছে ব্যাপার। তা বলছে এই যে আরো একটা দেখাইতেছে, মানে সবগুলোই আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে।
এবার আমরা দেখি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো আর পার্ট অফ দ্য ইউএমএল নোটেশন সেট ক্যান বি ইউজ ফর অপারেশনাল লজিক স্পেসিফিকেশন অ্যামাং মেনি আদার ইউজেস। মানে বলতেছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে গিয়ে একটা পার্ট, ইউএমএল একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো বলতেছে এখানে অপারেশনগুলোকে আসলে বোঝানোর জন্য আমরা এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটাকে ব্যবহার করি। আর ইজি টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, মানে এটা দেখলে খুব সহজে বোঝা যায়। হ্যাভ দ্য ইমিডিয়েন্সি অফ গ্রাফিক্যাল নোটেশন। কিছু আচ্ছা যাক আমরা সরাসরি চিত্রতে চলে যাই। দিস ইজ দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো দেখেন অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা শেষ এটা প্রায়। সো এই যে আছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা এরকম হতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে। এই যে বক্সটা হচ্ছে ডিসিশন বক্স, মানে ইফ টিফ এর এই ধরনের কাজগুলো আমরা এখানে করবো আর কি, হ্যাঁ। সো এটা একটা ডিসিশন বক্স। এগুলো হচ্ছে সবগুলোই প্রসেস একটা একটা করে। এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড, ওকে। আচ্ছা এবার বলছে কি অবজেক্ট কনস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। বলছে মোস্ট ওসিএল মানে অবজেক্ট কনস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট কনসিস্ট অফ কনটেক্সট, প্রপার্টি অ্যান্ড অপারেশন। যেমন কনটেক্সট কি, ডিফাইন ডোমেন উইথিন হুইচ এক্সপ্রেশন ইজ ভ্যালিড, মানে কোন এক্সপ্রেশনটা এখানে আমরা ব্যবহার করবো। ইনস্ট্যান্স অফ টাইপ দ্যাট ইজ অবজেক্ট ক্লাস ডায়াগ্রাম। লিঙ্ক কার সাথে কার লিঙ্ক হবে এই জিনিসগুলো থাকবে কনটেক্সটের মধ্যে। প্রপার্টির মধ্যে থাকবে কি, often an attribute associated with association and or query operation, মানে কার সাথে কার অ্যাসোসিয়েশন থাকবে, কি ধরনের কোয়ারি তাদের মধ্যে কাজ করবে এই জিনিসটা থাকবে। তা বলছে ওসিএল অপারেশন ইজ অ্যাপ্লাইড টু দ্য প্রপার্টি। যেমন অপারেশন ইনক্লুড কি, অ্যারিথমেটিক্যাল অপারেটর, সেট অপারেটর, সাইজ ইজ এমটি, এই ধরনের এই জিনিসগুলো থাকবে এটার মধ্যে। এই একটা বিশাল লিস্ট ধরে দিস, কিছু কোড দিয়েছে এবং সেটা ইন্টারপ্রিটেশনটা দিয়েছে যে এটা কিভাবে লিখতে হবে আসলে, হ্যাঁ। সো বলছে যেভাবে লিখতে হবে, এই স্টাইলে লিখতে হবে, যে জেন্ডার একটা প্রপার্টি, পার্সন একটা প্রপার্টি, এইভাবে লিখলে মানে পার্সন হচ্ছে গিয়ে মেন ক্লাস। এটা তার ব্যাখ্যা করছে আর কি, যেখানে এই ভ্যালুটা দিছে, মানে এটার ব্যাখ্যা, এই জায়গাটার ব্যাখ্যা করছে, এই হচ্ছে ব্যাপার। তারপর বলছে ওসিএল ইউজ ফর প্রি অ্যান্ড পোস্ট কন্ডিশন, যে প্রি অ্যান্ড পোস্ট কন্ডিশন ওসিএলটা কেমন হবে, মানে এই ওসিএলটা লিখতে হয় আসলে একটু ডিফারেন্ট স্টাইলে। বলছে এটা একটা লিখার স্টাইল আর কি, হ্যাঁ। এবার হচ্ছে কি সামারি, কি বলছে, মানে আমরা কি কি শিখলাম আর কি চ্যাপ্টার থেকে। বাস মোটামুটি চ্যাপ্টার 10 আমাদের এতটুকুতে হয়ে যাবে, হ্যাঁ।